This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. হ্যাপি নিউ ইয়ার। আপনাকে সবাইকে এই নববর্ষে শুভেচ্ছা জানাই। আপনারাই তো আমাদের সব কিছু, তাই না? তো আপনাদের শুভেচ্ছা তো জানাতেই হবে, কিন্তু তারপরেও মনে হলো যে দিনটা তো অন্যরকম। নিউ ইয়ার বলে কথা, একটু নতুন কথা কিছু তো বলা উচিত। বলবো তো বটে, কিন্তু বলার জো কি আছে? সেই পুরনো কথাগুলোই তো কেউ না কেউ টেনে টেনে নিয়ে আসতে শুরু করে দিয়েছে। আর তখনই মনে পড়ে গেল শিবরাম চক্রবর্তীর কথা। ওই ভদ্রলোকের কথাগুলো মাঝে মধ্যে আমাদের অনেক বেশি না সাহস যোগায়, ভরসা যোগায়, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করার সুযোগ করে দেয়। ওই শিবরাম চক্রবর্তী বলেছিলেন যে অনেক ভেবে চিনতে দেখেছি এই নতুন বছরটাকে নিয়ে বিশেষ বাড়াবাড়ি করার কিছু নেই, কারণ ওই যত নতুন বছরই এসছে এক বছরের বেশি তাদের কারোর মেয়াদ থাকেনি, এক বছর বাদেই সব বদলে গেছে। সুতরাং ওটা নিয়ে আর লাফালাফি করে কোনো লাভ নেই। তাই আলাদা করে আর ওই নিউ ইয়ার নিয়ে নতুন কথা বলবো বলার কোনো অবকাশও নেই। তার কারণ অলরেডি নেতারা যাদের গুণগান করে গোটা বছরটা কাটিয়েছি, ওই বছরের শেষ দিনটা সেদিনও যাদের গুণগান করেছি, তারা যথারীতি তারা নিজেদের ফর্মে রয়েছে। নতুন বছর নতুন করে তারা শুরু করে দিয়েছেন সেই পুরনো কাজকর্মগুলো। ধরুন নেতারা কী কী করতে পারেন, একই কথা একটু অন্যভাবে বলতে পারেন, বা একই মূল্যায়ন সেটা নতুন করে দেখাতে পারেন আমাদের সামনে। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূলের মূল্যায়ন মনে হচ্ছে বদলে গেছে। মনে আছে তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্য বলেছিলেন, শ্রী চৈতন্য। তৃণমূল বিধায়ক নির্মল মাঝি তিনি তো তারও আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদা বলেছিলেন। আর কুণাল ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ। শারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের ধূপ। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা যদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে। কুণাল ঘোষের কথাটা যতবার শুনলাম চোখের সামনে না ওই অনেক দিন আগে দেখা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ভেসে ভেসে উঠল। এরকমই একটা ইংরেজি বছরের প্রথম দিন ওই গঙ্গার ধারে উত্তর কলকাতার কাশীপুরে, সেখানে এক বাগান বাড়িতে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। আজ সেইখান থেকেই তো কল্পতরু দিবস, আজকে সেই কল্পতরু দিবস। যেটা বলা হয় যে ভালো বা মন্দ যে যেরকম চায় কল্পতরু তাকেই দেয়। আচ্ছা, আমরা মানে এ রাজ্যের মানুষ কি ভুল করে কোনো দিন যেমনটা চেয়েছিলাম যে আমরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাব? আমাদের আর আছে এটা কি বলুন তো? আমাদের তো সব গেছে। আমাদের যা ঐতিহ্য ছিল, আমাদের যা অন্তত গোটা দেশের সামনে যে আমাদের একটা সম্মান টম্মান ছিল, সেগুলো তো গেছে মোটামুটি, এটা তো দেখতে পাচ্ছি। চারপাশে গোটা দেশে লোকসভা নির্বাচন নিয়ে অলরেডি একটা সাজো সাজো রব শুরু হয়ে গেছে। বিবিধ ইস্যু রয়েছে, বিভিন্ন রাজ্য তার বিভিন্ন ইস্যু। দুর্নীতির ইস্যুটা একমাত্র রমরম করে রয়েছে আমাদের রাজ্যে। এটা কিন্তু অতীতে পুরো উল্টো থাকতো। সুতরাং যাদের দুর্নীতি সব থেকে বড় ইস্যু, তাদের আর সম্মানের বাকি রইল কি? কিছুই নেই। শুধুমাত্র একটা জিনিস আছে আমাদের, অতীত নিয়ে গর্ব আর মনীষীদের সম্পর্কে শ্রদ্ধা। নেতারা কি সেটাও আমাদের থাকতে দেবেন না? সেটাও কেড়ে নিতেই হবে। মানে
দেখুন, মনীষীদের দিকে হাত বাড়ালে আমরা তো স্পর্শকাতর হয়ে উঠি, কারণ মনীষীদের আমরা সব সময় ওই ধরা ছোঁয়ার বাইরেই রাখি, সেখানটায় মানে সব কিছুর ঊর্ধ্বে তাদের ওখানটা থাকাটাই ভালো, ওই রকম জায়গায় নমস্য হিসেবে তারা থাকবেন এটাই তো আমরা ভাবি। কিন্তু তাদের যখন নিয়ে টানাহেঁচড়া শুরু হয়ে যায়, বিশেষ করে রাজনৈতিক কথাবার্তা শুরু হয়ে যায় বা তাদের রাজনীতির মধ্যে টেনে নামানো হয় আর কি, আমাদের ঠিক ভাল লাগে না, জানেন তো। ঠিক যেরকম আমরা ওই আমাদের রাজ্য সঙ্গীতের ক্ষেত্রে একটা সময় শোনা যাচ্ছিল যে রবীন্দ্রনাথের গানে নাকি কিছু কাটাছেঁড়া হতে পারে আর কি, বা একটু ইঞ্জিনিয়ারিং, সফিস্টিকেটেড ইঞ্জিনিয়ারিং এরকম কিছু হতে পারে। এটা শোনার পর থেকে বাঙালির একটা বড় অংশ তারা কিন্তু টেনশনে পড়ে গেছিলেন, রীতিমতো টেনশনে থাকতে হচ্ছিল যে লাস্টে রবীন্দ্রসঙ্গীতগুলোও মোটামুটি স্বরচিত হয়ে যাবে। এরকম স্বরচিত রবীন্দ্রসঙ্গীতকে মেনে নেওয়ার মতো মনন এখনও বা মনের জোর সেটা বাঙালির তৈরি হয়নি। যাক, সেটা হয়নি বলে আমরা হাঁফ ছেড়ে বেঁচেছি। কয়েকটা শব্দ নিজেদের মতো করে নেওয়া হতে পারে, এটা শুনেই মানুষ রেড়ে করে উঠেছিল। তাহলে ভাবুন, ঠিক যেভাবে মানে একটা সময় এই বিভিন্ন লোককে বিভিন্ন লোকের সাথে তুলনা শুরু হয়ে গেছিলো, তাতে মানুষের মনে কীরকমভাবে লাগছিল, বা এখন যে তুলনাগুলো চলছে তাতেই বা কীরকম লাগছে। এই যেভাবে নির্মল মাঝি মা শারদার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন, তারপরে তো কড়া প্রতিক্রিয়া দিয়েছিল রামকৃষ্ণ মিশন মহাটার মিশন। আর কুণাল ঘোষ তিনিও তো সেই সময় বলেছিলেন, নির্মল মাঝির মন্তব্য অনভিপ্রেত, অবাঞ্ছিত, তালজ্ঞানহীন, দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টা দেখছে। আর এখন তিনি নিজে কি বললেন, সেটা কি ওই বছরটা বদলে গেছে বলে? তাহলে তো বলতেই হবে এই বছর মাহাত্ম্য একটা আছে, বদলে যাওয়া বছর না, সেটাও তো না। তিনি তো গত বছরের শেষ দিনেই এই কথাটা বলেছেন। তারা কি ঠিক করেছিলেন যা বলে ফেলা আর ওই গত বছর বলে ফেলাটাই ভালো, বছরের সঙ্গেই চলে যাবে, নতুন করে অ্যাকাউন্ট খুলবেন বছরের প্রথম দিনে। ওই নেতা কোথা থেকে এই অদ্ভুত তথ্য পেলেন এবং কি করে তা প্রকাশ্য সভায় বললেন, তা আমার এবং আমাদের সকলের বুদ্ধির অগম্য। আমরা আমাদের ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করার কোনো উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। ফলে নির্মল মাঝির এই বক্তব্য অনভিপ্রেত, অবাঞ্ছিত, তালজ্ঞানহীন, দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছে। অর্থাৎ সেদিনটা সেদিন ছিল, এই দিনটা অন্য দিন। দিন বদলালে মানুষের মত বদলায়। নির্মল মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা শারদার তুলনা করায় তাকে তালজ্ঞানহীন বলেছিলেন কুণাল ঘোষ। এবার শারদার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্মল তুলনার মাত্র 1.5 বছর পর কুণাল ঘোষই মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামকৃষ্ণর সঙ্গে তুলনা করলেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে বললেন বিবেকানন্দ। কুণাল ঘোষ যেভাবে রেফারেন্স টেনেছেন তাতে তো মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপ্তিটা বোঝাতে চেয়েছেন। ছোটোখাটো মানে এতটাই মুগ্ধ হয়ে দুজনের ব্যাপ্তিতে ছোটোখাটো কোনো উদাহরণ পাননি। দেখুন, সেটা হতেই পারে, তার আনুগত্য, তার দেখার চোখ, এই বিষয়ের থেকে ব্যাপারটা হতেই পারে। কিন্তু মা শারদার মধ্যে দেবী রূপ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি শ্রীরামকৃষ্ণ ভাবলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কুণাল ঘোষ বিবেকানন্দকে দেখতেই পারেন। কিন্তু আমাদের মনে হচ্ছে এভাবে একসঙ্গে দুজনকে নিয়ে বলার মধ্যেও না একটা সূক্ষ্ম রাজনৈতিক মোচড়ও আছে। এর আগে কুণাল ঘোষের মনে হয়েছিল যে বয়স্কদের সরে যাওয়া উচিত, তার মাথায় বয়স্কদের তখন ছেটে ফেলার ভাবনা ছিল, আর তখন থেকেই যাবতীয় বিতর্কের ইন্ধন পাওয়া গেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তখন থেকেই অন্তরালে চলে গেছিলেন, তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি পদে ওই বয়স তত্ত্বকে উড়িয়ে দিয়ে বয়স্কদের এগিয়ে দেওয়ার কাজটা শুরু করেছিলেন। এখন মনে হচ্ছে কুণাল ঘোষেরা যেদিকে চাকাটা ঘোরাতে চাইছিলেন, স্বয়ং তৃণমূল নেত্রী তার উল্টো দিকে চাকাটা ঘোরাতে উদ্যোগী হয়েছিলেন আর কি। মনে আছে যে সেই সময় খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না, আবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় অভিষেকের ছবি ছিল না। কিন্তু তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিষেক যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাতে কিন্তু দুজনেই বিরাজমান, আর তার উপরে কুণাল ঘোষের এই বার্তা।
বিবেকানন্দ রামকৃষ্ণকে আমরা নর্মালি জয়েন্ট ইউনিট হিসেবেই দেখে এসেছি। দুজনের মধ্যে সংঘাত বা কে বড় কে ছোট, কে কি করেছেন, এই বিষয়গুলো তো মাথায় আসেনি। দুজনেই স্বমহিমায় ভূমিকায় বিরাজমান। সেই বার্তাটাই কি দিতে চেয়েছিলেন কুণাল ঘোষ? কুণাল ঘোষের এমন মনে হওয়া এটা কি কোনো বোধোদয়ের ফল? দেখুন, বিবেকানন্দের মুখ দিয়ে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচারিত হয়েছিল, কিন্তু নিঃসারিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের মুখ দিয়েই, এবং তাতে প্রভাবিত লোকের সংখ্যা খুব কম নয়। সুতরাং লোকে জাস্ট বিবেকানন্দের মুখ দিয়েই শ্রীরামকৃষ্ণের বাণী বা তার কাজকর্মের ফল সব কিছু পেতে চান। এটা কুণাল ঘোষ কিসের থেকে বললেন, কেন বললেন, সেটার ব্যাখ্যা তিনিই সব থেকে ভালো করতে পারবেন। তার মনে কি আছে? হয়তো এই দুটো বলার সময় তিনি মানসচক্ষে আসলে এই দুজনের বদলে যাদের সাথে তুলনা করেছেন তাদের দুজনেরই মুখ দেখছিলেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তার হয়তো মনের গভীরে থাকা একটা ইচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় কিছু সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়েই বেরোক আর কি। যাবতীয় বক্তব্য অভিষেকের মুখ দিয়ে আসুক, তার যাবতীয় কাজকর্ম অভিষেকের মাধ্যমে সাধিত হোক। এটাই হয়তো কুণাল ঘোষের একটা মনের গভীরে লুকিয়ে থাকা একটা ইচ্ছা, সেটাই হয়তো তিনি প্রকাশ করে ফেলেছেন। কিন্তু মুশকিল হচ্ছে সেটা হলে তাহলে তো আবার দুটো জিনিস ধরে নিতে হয়। এক, মমতা বন্দ্যোপাধ্যায় আর একা মুখ নন, শুধু তাকে দিয়ে হবে না, কারণ তিনি তার বক্তব্য যদি অভিষেকের মুখ দিয়েই শুনতে চান লোকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা মুখের আলাদা করে কোনো তো গুরুত্ব থাকছে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তো ধরতে হবে তার মুখ দিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই লোকে শুনতে চাইছে, অর্থাৎ অভিষেক এতদিন ধরে যেটা বলে এসছেন সেটার গুরুত্ব থাকছে না। এইগুলো কি বোঝাতে চেয়েছেন কুণাল ঘোষ? দেখুন, এগুলো আমরা জানি না, কার মনে কি আছে তিনিই সব থেকে ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আমাদের বারবার ঘুরে ফিরে না ওই কথাটাই মনে হচ্ছে যে সবার মধ্যেই তো কাউকে না কাউকে দেখছেন কারুর মুখ দিয়ে অন্য কারুর বক্তব্য নিঃসারিত হচ্ছে, এরকমই মনে করছেন। তাহলে কুণাল ঘোষের মুখ দিয়ে কার বাণী নিঃসারিত হচ্ছে বলুন তো? এটা কিন্তু জানতে অনেকেই উৎসুক। কুণাল ঘোষ তো এমনিতে দলের মুখপাত্র, তাই অনেকেই ধরে নিয়েছিলেন যে তার মুখ দিয়ে দলের কথাই বেরোচ্ছে, তিনি যা বলবেন সেটা তো দলের কথাই হবে। মনে হচ্ছিল যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এই কথাটার মানে লোকজন বুঝতে শুরু করেছে। ভুল ভেবেছিলাম। ক্যালেন্ডার বদলে যেতে পারে, কিন্তু নেতাদের মধ্যে মিলমিশ খুঁজতে যাওয়া মুশকিলই নেই, নামুমকিন হ্যায়। কোনো নেতা একটা জিনিস বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে শ্রীরামকৃষ্ণ আর অভিষেক হচ্ছে বিবেকানন্দ। এটা এক একজনের এক একটা ব্যাখ্যা। অভিষেক অত্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের দলের জেনারেল সেক্রেটারি, আর মমতা ব্যানার্জি সর্বময় কর্তা, সে আমাদের আদর্শ। সুতরাং এক একজন এক একটা ব্যাখ্যা করে। আমি আবার আরও ওপরে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়।